করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19শে এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে
অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব, আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা আজকে মৃণালিনী ইউনিয়নের পর্দায় চোখ রেখেছ, তোমরা আমার সাথে লাইভে আছো। আমি তোমাদের আজকে দশম শ্রেণীর ইতিহাস নিয়ে পড়াবো। এখন আমাদের চলছে শিল্পায়নের যুগ, অথবা ইংরেজি মাধ্যমে তোমরা যারা আছো, দ্য স্টুডেন্টস অফ দ্য ইংলিশ মিডিয়াম স্কুলস, ফর ইউ দ্য এজ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। In my previous class, I taught you about some portion of this chapter of age of industrialization. অর্থাৎ গত ক্লাসে আমি তোমাদেরকে সে শিল্পায়নের যুগ এটার কিছু অংশ আমি পড়িয়েছিলাম। আমরা আজকে মূল আলোচনা যাওয়ার আগে একটু রিক্যাপ করে নিচ্ছি। গত ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম একটু রিক্যাপ করে নিচ্ছি। আমরা দেখলাম যে 1900 খ্রিস্টাব্দে ইটি পল, উনি কে ছিলেন? উনি একজন ছিলেন হলো সঙ্গীত প্রকাশক। কেমন? সো মিস্টার ইটি পল, a music composer, he published a book based on music in the year of 1900, and the cover page of this book he put a picture, the dawn of the century. ছবিটার নাম কি ছিল? dawn of the century, DAWN, dawn of the century নাম দিয়েছিল উনি dawn of the century, মানে কি শতাব্দীর উষাকাল। তাহলে মানে যে বিংশ শতাব্দীর যে শুরুয়াত, বিংশ শতাব্দীর প্রাকলগ্নে, বিংশ শতাব্দীর একবারে সূচনাকালে মিস্টার ইটি পল ওনার যে মিউজিক সংক্রান্ত যে বই, সেই বইয়ের প্রচ্ছদে উনি একটা ছবি দিয়েছিলেন, একজন মহিষী নারীর ছবি দিয়েছিলেন। সেই নারী কি একটা চাকার উপর দাঁড়িয়েছিল, চাকাটা ছিল ডানাযুক্ত। কেমন? তাহলে চাকা আমরা মূলত জানি কি এগিয়ে চলার ইঙ্গিত, অর্থাৎ যে সভ্যতার যে বিকাশ, সেই সভ্যতার বিকাশকেই মূলত মিস্টার ইটি পল ওনার যে অঙ্কিত ছবি, সেই অঙ্কিত ছবির মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন। এবং সেই যে নারী, ওনার চতুর্পাশে কি ছিল? কিছু ক্যামেরা ছিল, ক্যামেরার ছবি, রেলপথ ইঞ্জিনের ছবি ছিল, কেমন, ইত্যাদি বিভিন্ন যন্ত্রপাতির ছবি ছিল। এর থেকে প্রমাণিত হয় যে সেই বিংশ শতাব্দীর সূচনা কাল থেকে আমরা মূলত সেই যন্ত্র নির্ভর, অর্থাৎ বিকাশের গতি ত্বরান্বিত করার জন্য যে কারখানা শিল্প, নাম হলো চ্যাপ্টারের অধ্যায়ের নামটা কি? শিল্পায়নের যুগ। যে কারখানা শিল্প, এটার উপর বিশেষ করে সভ্যতার যে উষাকাল, অর্থাৎ সভ্যতার বিকাশের যে প্রাক পর্বটা, সেটা শুরু হয়েছিল। এটাই মিস্টার ইটি পল বোঝাতে চেয়েছিলেন। যাই হোক, আমরা সেখানের মধ্যে আরো দেখি কি আলাদিনের ছবি, প্রাচ্যের আলাদিন এবং ইউরোপের প্রযুক্তিবিদ অর্থাৎ প্রকৌশলী যারা ছিলেন ওনাদের ছবি। আলাদিন উনি প্রাচ্যের, উনি জাদুকর ছিলেন। ওনার যে ল্যাম্প, আলাদিনের যে ওনার যে প্রদীপ, আলাদিনের প্রদীপের মাধ্যমে উনি কাল্পনিক বড় বড় অট্টালিকা, দালান বাড়ি সেগুলো নির্মাণ করতে পারতেন। সেটা ছিল কাল্পনিক, বাস্তবে নয়। কিন্তু ইউরোপের মধ্যে কি সেই যে প্রযুক্তিবিদ্যা যারা ছিল, ইঞ্জিনিয়ার্স যারা ছিল, প্রকৌশলী যারা ছিল, ওনারা সত্যিকার অর্থে, বাস্তবিক অর্থে ওনারা সেগুলো রাস্তাঘাট, কলকারখানা, এগুলো ওনারা
সূচনা করে ফেলেছিলেন। বড় বড় দালান বাড়ি, রেলপথ, এগুলো ওনারা সূচনা করেছিলেন। তাহলে এই জিনিসগুলো আমরা এই যে অধ্যায়ের প্রথম দিকে আমরা পাই। আমি আজকে একটু রিক্যাপ করে নিয়েছি গতদিন আমরা কি করিয়েছিলাম, এরপর আমরা আজকের আলোচনার মূল বিষয়বস্তুতে চলে যাব। আমরা আরো কি দেখেছিলাম? আমরা আরো দেখেছিলাম হলো শিল্প বিপ্লবের সময় যে আদি শিল্পায়ন, আমরা যেটা বলি আদি শিল্পায়ন মানে কি প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যখন শিল্পায়ন শুরু হয়েছিল, অর্থাৎ শিল্প বিপ্লবের ভাবধারা যখন ছড়িয়ে পড়েছিল, যখন বড় বড় কলকারখানা যখন তৈরি হয়েছিল, মাথা তুলে দাঁড়িয়েছিল, উৎপাদন কিন্তু এর আগেও বন্ধ ছিল না, উৎপাদন ছিল। সেগুলো ছিল কুটির শিল্পের, মূলত কুটির শিল্পকে কেন্দ্র করে। বাজারের কথা চিন্তা রেখে, বাজারের কথা মাথায় রেখে তৎকালীন সময়ে ইউরোপের মধ্যে উৎপাদনের পর্যায়ে সেটা ছিল। মানুষের বাজারের মানুষের চাহিদাকে পূরণ করা হতো সেই উৎপাদনের মাধ্যমে। এই যে যুগটা, এইটাকে বলা হতো কি প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ আদি শিল্পায়নের যুগ। কেমন? তাহলে আমরা এটা গতদিন দেখলাম। আমরা আরো দেখলাম গতদিন 4 নম্বর পয়েন্টে, সপ্তদশ এবং অষ্টাদশ শতাব্দীতে শহরের মধ্যে ব্যবসায়ী মহলে গিল্ড ছিল, গিল্ড বা বণিক সংঘ ছিল। সপ্তদশ এবং অষ্টাদশ শতকে, আমি এখন যেগুলো বলছি আমার গত ক্লাসের, এগুলোকে আমি একটু রিক্যাপ করছি। আমরা সেখানের মধ্যে দেখলাম যে সপ্তদশ এবং অষ্টাদশ শতকে শহরাঞ্চল থেকে ব্যবসায়ীরা গ্রামে যেতে শুরু করলেন। কারণ কি? ওই যে একটু বললাম, গ্রামের মধ্যে উৎপাদন হতো, শহরের মধ্যে একটু বেশি বাড়াবাড়ি ছিল। কাদের বাড়াবাড়ি? গিল্ড, অর্থাৎ বণিক সংঘ। বণিক শ্রেণী নিজেদের স্বার্থ সুরক্ষার জন্য ওরা সংঘ তৈরি করত, অর্গানাইজেশন তৈরি করত, যাতে করে বাইরে থেকে ওর অপর কোনো বণিক শ্রেণী এসে যাতে ওনাদের স্বার্থের উপর আঘাত হানতে না পারে। সেজন্য ইউরোপের শহরগুলোর মধ্যে গিল্ড খুব কড়াকড়ি ছিল। গিল্ডের কিছু কিছু ব্যবসায়ীরা, কিছু কিছু মহাজনরা ওরা শহর ছেড়ে গ্রামাঞ্চলের দিকে যেতে শুরু করেন। তার কারণটা কি? তার কারণ হলো সে গ্রামাঞ্চল থেকে, গ্রামাঞ্চলের কৃষক এবং উৎপাদকদের কাছ থেকে বাজারের কথা চিন্তা করে যে সমস্ত জিনিসপত্র গ্রামাঞ্চলের দিকে তৈরি হতো, সেগুলো ওনারা সস্তায় নিয়ে আসতেন কিনে। মানুষদেরকে, যারা উৎপাদনকারী, ওনাদেরকে কিছু অগ্রিম দাদন দিয়ে ওনাদের থেকে সস্তা জিনিসপত্র কিনে নিয়ে আসতেন এবং এনে সেগুলোকে বাজারের মধ্যে, শহরের বাজারাঞ্চল অথবা যে ব্যবসায়িক যে ক্ষেত্র, সেগুলোর মধ্যে ওনারা বিক্রি করতেন। বাজারের চাহিদাকে পূরণ, বাজারের চাহিদা মতো ওনারা যোগান দিতেন। কেমন? তাহলে দেখা যায় ধীরে ধীরে সেই গ্রামাঞ্চলের মধ্যে, গ্রামাঞ্চলে বড় বড় শিল্প কলকারখানা ছিল না, তাহলে কি সে গ্রামাঞ্চলের মধ্যে কুটির শিল্পের যে বিকাশ সেটা আরো ত্বরান্বিত হয়। কেমন? তাহলে আমরা আরো দেখি ধীরে ধীরে যখন শিল্পায়ন শুরু হতে থাকে, প্রায় ধরো না 1730 খ্রিস্টাব্দ থেকে 1730, এটা বোঝা যাচ্ছে কিনা জানি না, এটার মধ্যে একটু কালিটা কম, 1730 খ্রিস্টাব্দ থেকে মূলত ইউরোপের ইংল্যান্ডে বড় বড় কলকারখানা মাথা চারা দিয়ে উঠতে থাকে, দাঁড়ায় বড় বড় কলকারখানা। তাহলে দেখা যায় সেই শিল্প কলকারখানার যে উৎপাদন, সেই উৎপাদনকে ত্বরান্বিত করার জন্য, একটু তোমার আরো তাড়াতাড়ি করানোর জন্য আগে যে ব্যাপারগুলো তোমার বয়নশিল্প, মূলত বয়নশিল্প, বস্ত্রশিল্পের আগে যে ব্যাপারগুলো ছড়িয়ে ছিটিয়ে হতো, বয়নশিল্পের বিভিন্ন পর্যায়ে আছে। আমি গত ক্লাসে বলেছিলাম, আমি ধরুন আজকে যে টি শার্টটা পরে এলাম, সেটা কিন্তু বিভিন্ন পর্যায় পেরিয়ে একেবারে টি শার্টে পরিণত হলো। শুরুয়াতটা হয়েছিল হলো একেবারে জমি থেকে, কৃষকরা তুলো উৎপাদন করবে, সেই তুলোগুলোকে সর্টিং করা হবে, এগুলো থেকে
এই সুতো তৈরি করা হবে, সুতোগুলোকে আবার সেগুলোকে কালার করা, রং করা হবে, সেগুলোকে আবার ক্ষেত্র বিশেষে সেগুলোকে বাছাই করা হবে। এরপর ওয়েভিং যে মেশিন আছে সেগুলোর মধ্যে মানে বয়ন যে তোমার শিল্প সেগুলোর মধ্যে সেগুলোকে সাজানো হবে। এরপর কি বস্ত্র বয়ন হবে, বস্ত্র তৈরি হবে। এবার সেই বস্ত্রগুলোকে কাটিং করে আমাদের যে টি শার্ট বা শার্ট, আমাদের যাবতীয় বস্ত্র সরঞ্জাম, বস্ত্র সামগ্রী তৈরি হয়। তাহলে যে কথাটা বলছিলাম, আগে শিল্পায়নের আগে কোথাও এক জায়গাতে তুলোকে সর্টিং করা হতো, কোথাও এক জায়গাতে তুলো থেকে সুতা উৎপাদন করা হতো, কোথাও এক জায়গাতে রঙের কারখানা ছিল। এমন করে বিভিন্ন পর্যায়গুলো ভিন্ন ভিন্ন জায়গায় ছিল, যার জন্য সেগুলো সে উৎপাদনের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হয়ে যেত। এবার যখন শিল্পায়ন যখন শুরু হয়, শিল্প বিপ্লবের যুগ যখন শুরু হয়ে যায়, শিল্পপতিরা ওনারা জোর দিলেন, গুরুত্ব আরোপ করলেন যে না, একই ছাদের তলায় সবগুলো প্রক্রিয়াগুলোকে নিয়ে আসতে হবে। কাঁচামাল অর্থাৎ র মেটেরিয়ালস যেগুলো আছে সেগুলো জমি থেকে উৎপাদনের পর সরাসরি সেগুলোকে একই ছাদের তলায় নিয়ে আসতে হবে। আর এই যে বিভিন্ন পর্যায়গুলো বললাম, স্ট্যাপলিং, ফুলিং, ডাইং, যে ব্যাপারগুলো বললাম, সবগুলো একই ছাদের তলায় হবে, আলাদা আলাদা জায়গায় হবে না। যা একই ছাদের তলায় হলে শিল্পপতিদের সুবিধা কি, তাহলে যে উৎপাদনের যে কাজ সেটা একটু তাড়াতাড়ি হবে, উৎপাদন ত্বরান্বিত হবে, বাজারের চাহিদা আমি তাড়াতাড়ি গিয়ে মেটাতে পারবো। এই ব্যাপারগুলো আমরা গত ক্লাসে বলেছিলাম। তাহলে দেখলাম আমরা ধীরে ধীরে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে অথবা ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে, অষ্টাদশ শতাব্দীর শেষ লগ্নে এবং ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে আমরা দেখলাম যে শিল্পের উপর শিল্পপতিরা বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন সেটা ছিল হলো বস্ত্রশিল্প। ধীরে 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 শিল্পের মধ্যে গতি পরিবর্তিত হয়। আমরা যদি স্পিড বলি, স্পিড সেটা চেঞ্জ হয়ে, সেটা আরো দ্রুত গতিতে হয়। প্রথম দিকে শিল্পপতিরা বিশেষ গুরুত্ব আরোপ করতেন হলো বস্ত্রের উপর, কারণ সারা বিশ্বব্যাপী সেই বস্ত্রের চাহিদা ছিল। তাহলে ধীরে ধীরে ওনারা দেখলেন যে লোহা এবং ইস্পাতের চাহিদা দিন দিন সারা বিশ্বব্যাপী বাড়তে থাকে। অনেকগুলো কারণ ছিল, কারণ লোহা এবং ইস্পাত যে কলকারখানা, সেটা ছিল সমস্ত কলকারখানার ব্যাকবোন, মেরুদণ্ড। কারণ লোহা এবং ইস্পাত ছাড়া কোনো কারখানাই সম্ভব নয়। সেই জন্য ধীরে ধীরে শিল্পপতিগণ, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ওনারা গুরুত্ব আরোপ করেন সেই লৌহ এবং ইস্পাত কলকারখানার দিকে। রাইট, গ্র্যাজুয়ালি the industrialists, they looked on the matter of the iron and steel industries instead of the cotton textile industry. মানে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রির পরিবর্তে ওনারা ধীরে ধীরে লৌহ এবং ইস্পাতের দিকে ওনাদের ঝোঁক বাড়তে থাকে। কারণ ওনাদের কি, ওনাদের মূল যে ফান্ডাটা সেটা হলো প্রফিট, লাভ আসতে হবে। শিল্পপতি তো বেশি বেশি লাভ আসতে হবে। তো ওনারা দেখেন ধীরে ধীরে যে বস্ত্র শিল্পের চেয়েও লোহা এবং ইস্পাত শিল্পের মধ্যে প্রচুর পরিমাণ লাভ। সেজন্যই শিল্পের গতি আরো ত্বরান্বিত হয় এবং ওনারা ঝুঁকে যান সেই লোহা এবং ইস্পাত শিল্পকে কেন্দ্র করে যে শিল্পগুলো গড়ে উঠেছিল সেগুলোর দিকে। তো আমরা দেখতে পাই আরো কিছু কারণ ছিল। 1860 নাগাদ, 1860-এর দশকে বিশ্বের বিভিন্ন প্রান্তে রেলপথের সূচনা হয়। রেলপথ যে বিস্তার সেটা আরো প্রচুর ভাবে বেড়ে যায়। তার রেলপথের মধ্যে কি চাই? রেলপথের মধ্যে আমার স্টিল চাই, রেলপথের মধ্যে আমার লোহা চাই, যার জন্য লোহা এবং ইস্পাতের যে ব্যবহার, আয়রন অ্যান্ড স্টিল, এটার যে ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে, উত্তরোত্তর সেটা বাড়তে থাকে, যার জন্য শিল্পপতিগণ সেই লোহা এবং ইস্পাতের দিকে মনোনিবেশ ওনারা স্থাপন করেন এবং সেই লোহা এবং ইস্পাতকে কেন্দ্র করে যে কলকারখানাগুলি, যে বড় বড় ইন্ডাস্ট্রি, সেগুলোর দিকে ওনারা বিশেষ মনোনিবেশ করেছিলেন। আমরা গতদিন লাস্ট যেটা দেখেছিলাম, বাষ্প শক্তি, বাষ্পীয় স্টিম ইঞ্জিন,
বাষ্প শক্তি, যেটা তোমাদের নিশ্চয় মনে আছে, আমি গতদিন যেখানে এসে শেষ করেছিলাম, বাষ্প শক্তি অর্থাৎ স্টিম ইঞ্জিনের নির্মাতা, আসল নির্মাতা কিন্তু ছিলেন কে? মনে আছে? ভেরি শর্ট কোশ্চেন, অর্থাৎ মানে অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সে বাষ্প শক্তি অথবা স্টিম ইঞ্জিনের মূল প্রস্তুতকর্তা ছিলেন নিউ কমেন। আমি আজকে আবার লিখে দিচ্ছি, নিউ কমেন। তোমরা হয়তো বইয়ের মধ্যে কামেন পাবে, নিউ কমেন একই কথা, নিউ কমেন। কিন্তু 1781 খ্রিস্টাব্দে জেমস ওয়াট এই যে বাষ্পীয় ইঞ্জিন যেটা বললাম, স্টিম ইঞ্জিন, সেটা নিজের নামে প্যাটেন্ট করিয়ে নেন। অর্থাৎ বলা হয়ে থাকে যে বাষ্পীয় ইঞ্জিন এটার এখন আবিষ্কর্তা বা নির্মাণকর্তা হিসাবে যার নাম প্রথমে আসে উনি হলেন জেমস ওয়াট। জেমস ওয়াটকে মূলত আমরা জেনে থাকি যে বাষ্পীয় ইঞ্জিন প্রস্তুতকর্তা বা আবিষ্কর্তা হিসাবে, কারণ 1781 খ্রিস্টাব্দে উনি সে বাষ্পীয় ইঞ্জিনের প্যাটেন্ট নিজের নামে করিয়ে নেন। কিন্তু আসলে এই বাষ্পীয় ইঞ্জিনের মূল যে আবিষ্কর্তা, মূল যেটা বানিয়েছিলেন, উনি হলেন হলো নিউ কমেন। এই জায়গায় এসে আমরা গতদিন শেষ করেছিলাম। এবার দেখো, আমি আজকে নতুন পয়েন্ট শুরু করছি, নতুন আলোচনা শুরু করছি। কায়িক শ্রম ও বাষ্প শক্তি। কায়িক শ্রম অর্থাৎ আমাদের শরীর দ্বারা, দেহের দ্বারা যে শ্রম অর্থাৎ যে ওয়ার্ক, যে কাজগুলো আমরা করি, পাশাপাশি কি আছে? বাষ্প শক্তি, ইঞ্জিনের দ্বারা আমরা যে কাজগুলো করি, মেশিনের দ্বারা আমরা যে কাজগুলো করি। এখন দেখা যায় যে বড় বড় শিল্প কলকারখানা যেগুলো আছে, সেগুলোতে বড় বড় মেশিনারিজ গুলো লাগানো, বড় বড় যন্ত্রপাতিগুলো লাগানো, কারণ সেই যন্ত্রপাতির দ্বারা অতি সহজেই কাজগুলো করা যায়। কিসের থেকে? কায়িক শ্রমের চেয়ে সে যন্ত্র শক্তিটা অনেকটা বেশি। যন্ত্র শক্তির মাধ্যমে আমরা অনেক তাড়াতাড়ি, অনেক সহজ উপায়ে আমরা কাজগুলো করতে পারি। তাহলে দেখো, তোমরা নিশ্চয় শুনেছ ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া। রানী ভিক্টোরিয়া ওনার সময়কালে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নাম তোমরা শুনেছ। ওনার সময়কালে ইউরোপের মধ্যে, ইংল্যান্ডে প্রচুর পরিমাণ শ্রমিক ছিল, শ্রমিকের কোনো অভাব ছিল না। Abundant laborers were there in England as well as in Europe. তাহলে শিল্পপতিরা লক্ষ্য করলেন যে আমরা শুধু কেন এত বড় বড় ইন্ডাস্ট্রিগুলো তো মেশিনারি ইনস্টল করতে যাব। আমি মেনে নিলাম সেই মেশিনারির মাধ্যমে উৎপাদনটা অনেকটাই সহজলভ্য এবং দ্রুত উৎপাদন হয়, কিন্তু শিল্পপতিরা লক্ষ্য করলেন শ্রমিকের অভাব নেই, প্রচুর পরিমাণ শ্রমিক। এবং তোমরা জানো যেখানে শ্রমিকের সংখ্যাটা বেশি, সেখানে কি? যেখানে শ্রমিকের সংখ্যাটা বেশি সেখানে শ্রমিকের মজুরিটা কম। তোমরা দেখতে পাবে এই লকডাউনের মধ্যে যখন মানুষ এত তোমার খুব টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে দিন গুজরান করে, তোমরা আমাদের যে বটতলা বাজারটা যেটা আছে বা বিভিন্ন যেখানে মধ্যে বাজারগুলো আছে, তোমরা দেখবে সেখানের মধ্যে প্রচুর পরিমাণ শ্রমিক। কারো বাড়িতে যদি কোনো একজন শ্রমিকের প্রয়োজন হয়, সেখানের মধ্যে এলে যোগাযোগ করা হলে অনেক শ্রমিক এসে বলে আমি যাব, আপনার বাড়িতে কাজ করার জন্য আমি যাব। তার মানেটা কি? তার মানে হলো শ্রমিকরা, ওনাদের কাজের অভাব, শ্রমিকের পরিমাণ বেশি। ঠিক ওইটাই ঘটেছিল তৎকালীন সময়ে ইংল্যান্ড তথা ইউরোপে। প্রচুর পরিমাণ শ্রমিক,
শ্রমিকের অভাব নেই, উৎপাদন ক্ষমতার জন্য যে মেশিনারিগুলো ছিল, শিল্পপতিরা দেখলেন এই মেশিনারি তখন তো নতুন নতুন আবিষ্কৃত হলো মাত্র। শিল্পপতিরা লক্ষ্য করলেন এই মেশিনারিগুলো ইনস্টল করে, অর্থাৎ এগুলোকে স্থাপন করে আমার কলকারখানার মধ্যে অনেক সময় ওনাদের লসের সম্মুখীন হতে হয়েছিল। কারণ সে মেশিনারিগুলোকে একবার যদি ইনস্টল করা হতো, কোনো ক্রমে সেগুলো যদি নষ্ট হতো, তাহলে রিপেয়ারিং কস্ট, অর্থাৎ সেগুলোকে আবার যে পুনর্নির্মাণ, এটা ছিল ভীষণ এক্সপেন্সিভ, খুব বেশি ছিল রিপেয়ারিং কস্ট। তো শিল্পপতি লক্ষ্য করলেন আমি কেন এত ঝামেলায় যাব, একদিকে এত বড় বড় যন্ত্রপাতি, তার মধ্যে যদি এগুলো নষ্ট হয় আমাকে আবার রিপেয়ার করতে হবে, রিপেয়ার কস্ট অনেক বেশি, রিপেয়ার না করলে মেশিন চলবে না। আবার অন্যদিকে কি সেই মেশিনারিজ গুলোর দামও ছিল বেশি তৎকালীন সময়ে। সেই জন্য শিল্পপতিরা, সে কায়িক শ্রমিক যারা ছিল, যারা দেহের শক্তি দিয়ে উৎপাদন করত, তারা যন্ত্র শক্তি এবার বিশ্বাস করতে লাগলো না। কারা? শিল্পপতিরা। বললেন আমার বাজারের মধ্যে এত পরিমাণ শ্রমিক আছে, আমি কম দামে শ্রমিকদেরকে ব্যবহার করতে পারছি, শ্রমিকরা অপেক্ষা করছে কাজের জন্য, তাহলে কি আমি সে শ্রমিকদেরকে নিযুক্তি প্রদান করতে পারি খুব অল্প পরিমাণ পয়সায়, অল্প পরিমাণ বেতনে, তাহলে আমার মেশিনের কোনো ঝামেলাও থাকছে না। আমি এতগুলো পয়সা ইনভেস্ট করে সেই মেশিনগুলোকে ইনস্টল করার আমার কোনো প্রয়োজন নেই। এবার মেশিনের যে যন্ত্রপাতি সেগুলো আবার রিপেয়ার করে নষ্ট হবে, রিপেয়ার করে এত ঝামেলায় আমার যাওয়ার দরকার নেই রে বাবা। দেখা গেল কি ওনারা সে কায়িক শ্রমিকদের উপর নির্ভরশীল ছিলেন, দেন দ্য স্টিম পাওয়ার, দেন দ্য বাষ্প শক্তি। বাষ্প শক্তির তুলনায়, অর্থাৎ স্টিম ইঞ্জিনের শক্তির তুলনায়, যন্ত্রের তুলনায় ওনারা সেই কায়িক শ্রমিকদের উপর বিশেষ করে নির্ভরশীল ছিলেন। যেটা যন্ত্র উৎপাদন করছে সেটা কায়িক শ্রমিকরাও উৎপাদন করতে পারছে, তাহলে আমি কেন যন্ত্রের দিকে যাব? এই একটা ধারণা ছিল তৎকালীন সময়ের শিল্পপতিদের। কারণ তখন সবেমাত্র নতুন নতুন যন্ত্র সামগ্রী বাজারের মধ্যে আসছে। এবং আরো একটা কারণ ছিল, তৎকালীন সময়ে ইউরোপের মধ্যে যে বুর্জুয়া কারা? উচ্চবিত্ত যারা ছিলেন, বুর্জুয়াদা, ওনাদের একটা বিশেষ চাহিদা ছিল। কিসের চাহিদা? ওনাদের সামগ্রী হতে হবে একটু ইউনিক, অদ্বিতীয় হতে হবে। দেখো, বাষ্প শক্তির দ্বারা যে সমস্ত জিনিসপত্র উৎপাদন হবে, অর্থাৎ মেশিনের দ্বারা যে সমস্ত জিনিসপত্র উৎপাদন হবে, সেগুলো সবগুলো হবে একই রকম। বুর্জুয়ারা বললেন, those who are the bourgeois, they told that the machinery made products for all, for commons, but the handmade product, these are the unique. এগুলো মধ্যে নকশা করা যায়, হাত দিয়ে যখন তুমি কাপড় চোপড় তৈরি করবে সেগুলো নকশা করা যায়, ডিজাইন করা যায়। ডিজাইন তৈরি করতো কারা? সেই শ্রমিকরা। নকশা তৈরি করতো শ্রমিকরা। কিন্তু মেশিনের মধ্যে যে সমস্ত কাপড়গুলো উৎপাদন হতো সেগুলো বাজারের সবার জন্য। তাহলে দেখে নাও, কমন মানুষের সাথে যে মেশিনের মধ্যে যে জিনিসগুলো তৈরি হচ্ছে সেই কমন মানুষের জন্য, সেই কমন মানুষদের সাথে বুর্জুয়া যারা উচ্চবিত্ত যারা ছিল, ওনাদের পার্থক্যটা কোথায় রইল? উচ্চবিত্ত বুর্জুয়ারা কি চাইছে? পার্থক্য, একটা স্ট্যাটাস। তোমার কাপড়টা হবে নর্মাল, আর আমারটার মধ্যে একটু ডিজাইন কাটা, নকশা কাটা। তাহলে নকশাটা তো সেই মেশিনের মাধ্যমে হবে না। নকশাটা কখন সম্ভব? নকশাটা সেই কায়িক শ্রমিক যারা ছিল, যারা হাত দিয়ে জিনিসপত্র তৈরি করত, ওনাদের দ্বারাই সেগুলো সম্ভব। তাহলে আমরা কি দেখতে পেলাম? ভিক্টোরিয়ার সময়কালে ইংল্যান্ডের বাজারগুলোতে প্রচুর পরিমাণ কায়িক শ্রমিক ছিল। সেখানে ওদের কাজের অভাব ছিল, ওদের যোগান ছিল বেশি, তাই শিল্পপতিরা
বাষ্প শক্তির বদলে, স্টিম ইঞ্জিনের বদলে কি করলেন, কায়িক শ্রমিকদের বিশেষ প্রেফার করতেন। কারণটা কি আমি বলে দিলাম। সে ভিক্টোরিয়ার সময়কালে, কুইন ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়ার সময়কালে উচ্চবিত্ত বুর্জোয়া যারা ছিল, উচ্চবিত্ত বুর্জোয়ারা ওরা ইউনিক জিনিসপত্র, অদ্বিতীয় জিনিসপত্র যেগুলো একটু ডিফারেন্ট ছিল, সেগুলোকে ওনারা প্রেফার করতেন, কারণ তারা উচ্চবিত্ত। বাষ্প শক্তিতে যে সমস্ত জিনিসপত্র তৈরি হতো সেগুলো হলো কি কমন, সমস্ত মানুষের জন্য একই ধরনের কাপড় তৈরি হচ্ছে। সেই জন্য বুর্জোয়ারা নিজেদেরকে অদ্বিতীয় দেখানোর জন্য, ডিফারেন্ট দেখানোর জন্য, ভিন্ন দেখানোর জন্য ওনারা সে কায়িক শ্রমিকদের দ্বারা উৎপাদিত জিনিসপত্রের উপর ওনাদের সন্তুষ্টিটা বেশি ছিল। আরো একটা ব্যাপার ছিল, কিছু কিছু কারখানায় তৎকালীন সময়ে, ভিক্টোরিয়ার সময়ে কিছু কিছু কারখানায় মরশুমি শ্রমিক, মরশুমি শ্রমিকের চাহিদা ছিল বেশি। এবার জানতে হবে হোয়াট ডু ইউ মিন বাই মরশুমি শ্রমিক। মরশুমি শ্রমিক কারা? যাদের বছরের সব সময় কোনো কাজ থাকতো না, ওনারা হলেন মরশুমি শ্রমিক। আমি এখনো কোন জায়গার ইতিহাস আলোচনা করছি? কলকারখানা, শিল্প কলকারখানার ইউরোপের। তোমরা জানো ইউরোপ মূলত কোথায় অবস্থিত? ইউরোপ মূলত উত্তর যে গোলার্ধ আছে, উত্তর গোলার্ধ, নর্দার্ন হেমিস্ফিয়ারে অবস্থিত। তোমরা তো ভূগোল পড়ো, সে ভূগোলে আছে নর্দার্ন হেমিস্ফিয়ার, সাউদার্ন হেমিস্ফিয়ার। অর্থাৎ আমার যে ইকুয়েটর যেটা আছে, ইকুয়েটর আমাদের পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছে, নর্দার্ন হেমিস্ফিয়ার, সাউদার্ন হেমিস্ফিয়ার, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধ যেখানে আমাদের পোলার রিজিয়ন আছে, উত্তর গোলার্ধকে আবার তিন ভাগে ভাগ করা হয়। এটা হলো কি টরিড জোন, টেম্পারেট জোন, আর এটা হলো ফ্রিজিড জোন। তাহলে ইউরোপের ম্যাপ যদি তোমরা লক্ষ্য, ইউরোপের মানচিত্র তোমরা যদি লক্ষ্য করো, তাহলে দেখবে সেই ইংল্যান্ড কোথায় অবস্থিত? একেবারে মোটামুটি আমাদের যে উপরের দিকে পোলার রিজিয়ন যেটা আছে, উপরের দিকে সে ইংল্যান্ড অবস্থিত বা ইউরোপ অবস্থিত। সেজন্য কি হয়? সেজন্য সেখানের মধ্যে প্রচুর পরিমাণ ঠান্ডা হয়। এই যে আসছে এখন তো আমাদের অক্টোবর মাস, নভেম্বর ডিসেম্বর দিকে আমাদের এখানেও শীত পড়তে শুরু করবে। তৎকালীন সময়ে ইউরোপের অবস্থা হয় ভয়াবহ, ভীষণ ঠান্ডা। আমাদের এখানে, আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে যখন 10 ডিগ্রি সেন্টিগ্রেড বা 15 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা নেমে আসে, আমরা একেবারে ঠান্ডা কাবু হয়ে যাই। তাহলে অবস্থা তোমরা চিন্তা করে দেখো, ইউরোপের মধ্যে সেই শীতকালে ভয়াবহ শীত, মারাত্মক ঠান্ডা। সেই ঠান্ডার সময় কিছু কিছু শিল্পের মধ্যে শ্রমিকের পরিমাণটা একটু বাড়তে থাকে। কারণটা কি? আমি একটু আগে বললাম, ইংল্যান্ড মূলত শীত প্রধান দেশ। মূলত সেই নভেম্বর ডিসেম্বর থেকে সেই শ্রমিকের চাহিদাটা কিছু কিছু তোমার ইন্ডাস্ট্রিতে, কিছু কিছু শিল্পে বেড়ে যায়। আমাদের এখানেও আমরা কিছু কিছু উৎসব পালন করি ডিসেম্বর মাসে। সেটা কি? সেটা হলো আমাদের মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস যদিও আমাদের উৎসব নয়, আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী, যারা মুসলমান ধর্মাবলম্বী, আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী যারা আছি, এই মেরি ক্রিসমাস আমাদের উৎসব নয়, মূলত এটা হলো খ্রিস্টানদের উৎসব। কিন্তু ধীরে ধীরে আমাদের এখানেও, আমাদের আগরতলা শহরের মধ্যেও মানে এটা ট্রেন্ড হয়ে যাচ্ছে। আমরা মেরি ক্রিসমাস ডেকে আমরা এনজয় করি, আমরা উদযাপন করি। তাহলে দেখো সেটা কখন হয়? 25শে ডিসেম্বর, ভীষণ ঠান্ডা। আমরা আমরা দোকানে যাই, গ্রিটিংস কার্ড কিনি। আমরা কেকের দোকানে যাই, সেখানে মধ্যে আমরা কেক কিনে নিয়ে আসে, সেটাকে আমরা সেলিব্রেট করি। আর শীত প্রধান দেশে সেই কার্ডের যে শিল্প সেটা তো আছেই, কারণ এটা ওদের মূল উৎসব। যে বেকারি অর্থাৎ যে কেক যেখানে আমাদের নির্মিত হয়, সেই ইন্ডাস্ট্রিটা আছে। পাশাপাশি আরো কিছু ইন্ডাস্ট্রি, আরো কিছু শিল্প, যেমন গ্যাসের যে শিল্প, গ্যাস। আর হলো ব্রেওয়ারি। ব্রেওয়ারি হলো কি? ব্রেওয়ারি হলো যেখানের মধ্যে মাদক অর্থাৎ পানীয় উৎপাদিত হয়। পানীয় তোমরা দেখবে বিভিন্ন জায়গাতে এটা পানীয়ের দোকান, মানে
ফরেন লিকার যেটাকে বলা হয়, বিলাতি মদের দোকান যেটা আছে। কেমন তৎকালীন সময়ে অর্থাৎ শীতকালে তোমার ইউরোপের মধ্যে এই যে পানীয়, এটা কিন্তু চাহিদাটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণ কি, তৎকালীন সময়ে ইউরোপের মানুষরা এই গরম পানীয়টাকে যদি ওনারা না নেন তাহলে বেঁচে থাকাটাই ওনাদের জন্য ভীষণ পরিমাণ দুঃসাধ্য ব্যাপার। এটা ঠিক, যেহেতু শীত প্রধান দেশ, অতএব এই শীতকালীন সময়ে ওনাদের এই যে ব্রেওয়ারি ইন্ডাস্ট্রি যেটা বললাম, অর্থাৎ পানীয় রিলেটেড, লিকার রিলেটেড, ফরেন লিকার রিলেটেড যে সংস্থাগুলি আছে, উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পেয়ে যায়। কারণ এই সময়টা ইউরোপের প্রায় প্রত্যেকটি লোক সে পানীয় গ্রহণ করতে হয়। হোয়াই? টু কিপ দেমসেলভস ওয়ার্ম, নিজেদের শরীরকে গরম রাখার জন্য। আদারওয়াইজ যে অতিরিক্ত ঠান্ডা হয়, অতিরিক্ত ঠান্ডা কিন্তু মানুষজন এমনিতেই করে এক্সপায়ার করবে। কিছু বছর পূর্বে সে তোমাদের রাশিয়া বলো, তোমার আমরা খবর কাগজ দেখেছিলাম চিকাগোতে বলো, টেম্পারেচার অনেক বেশি নেমে যায়, -60 ডিগ্রি, -65 ডিগ্রি। ভাবা যায়? সাংবাদিকরা লিখেছেন, লেখকরা লিখেছেন, তাপমাত্রাটা এত নিচে নেমে যায় যে মনে হয় এক কাপ গরম জল নিয়ে সেটাকে যদি বাতাসের মধ্যে ছুড়ে দেওয়া হয়, উপরে ছুড়ে দেওয়া হয়, তৎক্ষণাৎ সেটা সলিড হয়ে যাবে, সেটা আইস হয়ে যাবে, এত পরিমাণ ঠান্ডা। সে শীত প্রধান দেশে তৎকালীন সময়ে যদি ব্রেওয়ারি ইন্ডাস্ট্রিতে যা উৎপাদিত হয়, যে পানীয় বললাম ফরেন লিকার, সেটাকে যদি নেওয়া না হয়, সেটাকে যদি মানুষরা গ্রহণ না করে, মানুষরা বাঁচতে পারবে না। নিজেদের শরীরকে গরম রাখার জন্য সেটা নিতে হয়। তাহলে দেখা যায় কি, মরশুমি শ্রমিকদের চাহিদা বাড়ে। মরশুমে, নির্দিষ্ট একটা সিজনে, শীতকাল শেষ, আবার সে গ্রিটিংস কার্ডের দেখবে যে ফ্যাক্টরি মোটামুটি বন্ধের পথে। সে পেস্ট্রি ইন্ডাস্ট্রি বিশেষ একটা উৎসবের দিনে যে পরিমাণ উৎপাদিত হয়, এত পরিমাণ উৎপাদন নেই। সে ব্রেওয়ারি ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলোর মধ্যে উৎপাদনটা কমে গেল। তখন কি হবে? যে মরশুমি শ্রমিকরা কয়েক মাসের জন্য সেই কলকারখানাগুলিতে কাজের সুযোগ পেয়েছিল, কাজের সন্ধান পেয়েছিল, কাজ করলে তো মজুরি পাওয়া যাবে, সেই কাজ থেকে ওনারা আবার ডিটাচড হয়ে যান সে মরশুম শেষ হওয়ার পর। আফটার দ্য সিজন দে বিকেম আনএমপ্লয়েড ফর সেভারাল মান্থস। ওনারা আবার বেকার হয়ে যান অনেক মাসের জন্য। আবার যখন মরশুম আসে, আবার সেখানে শ্রমিকের চাহিদা বৃদ্ধি পেতে থাকে। এভাবেই হতো, এভাবে চলতে থাকে তৎকালীন সময়ে ইংল্যান্ড তথা ইউরোপের মধ্যে। তাহলে এটা আমরা দেখলাম, তোমার ভিক্টোরিয়ার সময়কালে সেই ইংল্যান্ড তথা ইউরোপের মধ্যে তোমার যে কলকারখানাগুলি বা শ্রমিকদের অবস্থা কেমন ছিল। নেক্সট পয়েন্ট আমি যাচ্ছি। দেখো, শ্রমিকের জীবনযাত্রা, সবগুলো পয়েন্ট আমি যে পয়েন্ট ধরে ধরে আলোচনা করছি, সবগুলো তোমাদের বইতে আছে। আমার ক্লাসের পর তোমরা একটু বইটা খুলে একটু দেখে নেবে। শ্রমিকের জীবনযাত্রা, দেখো গ্রামাঞ্চলের মধ্যে একটা রিউমার ছড়িয়ে পড়ে, একটা গুজব, একটা আফবাহ যেটাকে আমরা বলি, গ্রামাঞ্চলের মধ্যে ছড়িয়ে পড়ে যে শহরে গেলেই প্রচুর পরিমাণ চাকরি। কারণ কি, শহরের মধ্যে অনেক বড় বড় শিল্প মাথা তুলে দাঁড়ালো। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, চ্যাপ্টারের নামই হলো এজ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়নের যুগ। শহর থেকে খবর ছড়িয়ে গেল গ্রামে, শহরে যাও প্রচুর পরিমাণ চাকরি, চাকরির কোনো অভাব নেই। সম্ভাব্য চাকরি লাভের আশায় সবাই তো চায় এটা চাকরি বাকরি করতে, সবাই চায় ভালো ইনকাম করতে, পয়সা উপার্জন করতে, আমরা সবাই চাই। তাহলে সেই সম্ভাব্য চাকরি লাভের আশায় গ্রামাঞ্চল থেকে লোকজন দল বেঁধে ওনাদের যাত্রা শুরু হলো শহর অভিমুখে। পিপল
from the rural area, they start to come where? To the urban area. Because there was a rumor in the villages of Europe that in the urban area there are lots of jobs. আমরা জব পাবো, আমরা চাকরি পাবো। তো সেই জন্য সেই আশায় অনেক মানুষ গ্রামাঞ্চল থেকে ওনারা শহরের দিকে আসতে শুরু করেন। শহরের মধ্যে এসে গ্রামের সহজ সরল মানুষ শহরের মধ্যে এসে ওনারা ফেসে যান। কেমন ফেসে যান? দেখা যায় যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে, যে সমস্ত শিল্প কলকারখানাগুলোতে আত্মীয় স্বজন আছে, নিজেদের পরিচিত মানুষজন আছে, সহজে সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে ওনারা চাকরি পেতে থাকেন। ধরুন আপনি সহজ সরল কথায় বর্তমান সময়েও যেটা হয়, বিভিন্ন ধরুন আমাদের যে নেতা নেত্রী যদি পরিচিত থাকে বা আমলা মন্ত্রী যদি পরিচিত থাকে, তাহলে কি বলা হয়? চাকরি পাওয়ার সুবিধাটা একটু বেশি। তাহলে এটা কিন্তু আজকের প্রবলেম নয়, এটা আমার কথা, এটা বইয়ের কথা, তোমাদের বইয়ের মধ্যে আছে, সেটা দেখে নাও। তৎকালীন সময়ে অষ্টাদশ ঊনবিংশ শতকে সেটা ইউরোপের মধ্যেও ছিল। দেখা যায় তোমার পরিচিত কোনো ব্যক্তি, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কেউ যদি আগে থেকে কোনো একটা ইন্ডাস্ট্রিতে কাজ করত, তাহলে তোমার চাকরি পাওয়াটা সেই ইন্ডাস্ট্রির মধ্যে সহজ হয়ে যেত। আর যদি তোমার কোনো পরিচিত আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কেউ যদি না থাকতো, তাহলে তুমি কোনোভাবেই চাকরি পেতে পারতে না। There is the similarity of the present age with the such period of industrialization. বর্তমান সময়ে এটা দেখা যায়, শুনতে পাওয়া যায়। কতটুকু সত্য মিথ্যা সে এখন সব জায়গাতে পরীক্ষার মাধ্যমে চাকরি হয়। কেমন এখন আর আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সেগুলোর কোনো প্রয়োজন নয়, সময় পরিবর্তন হয়ে গেল। আমরা জানি পরীক্ষার মাধ্যমে মূলত সব ধরনের চাকরিগুলো পরীক্ষার মাধ্যমে, লিখিত পরীক্ষা, ভাইভা পরীক্ষা অথবা ওরাল টেস্ট, সেগুলোর মাধ্যমে চাকরি বাকরিগুলো হয়। তাহলে আসো আমরা আমাদের পয়েন্টের মধ্যে এসে পড়ি। শ্রমিকরা আসতেন একেবারে লাইন ধরে, সেই গ্রামাঞ্চল থেকে ওনারা শহরাঞ্চলে আসতেন, যেহেতু শুনেছেন শহরাঞ্চলে কাজের কোনো অভাব নেই, প্রচুর পরিমাণ চাকরি আছে। ওনারা আসতেন, এসে কিছু সংখ্যক শ্রমিক যাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব থাকতো, ওনারা চাকরি পেতেন সেই কোম্পানিগুলোতে বা সেই ইন্ডাস্ট্রিগুলোতে। আর বাকিরা কি করতেন? এসেছেন তো গ্রাম থেকে, এখানের মধ্যে আত্মীয় পরিজনও নেই, থাকার জায়গাও নেই। অনেক সময় কি হয়, ওনারা ব্রিজের তলায়, ব্রিজ আমাদের এখানে বটতলাতে দুটো ব্রিজ আছে, একটা সুভাষ সেতু, একটা জওহর সেতু। সে ব্রিজের তলায় যে খালি জায়গাগুলো যেখান দিয়ে জল যায়, এর পরবর্তী সময় যে স্পেস গুলো থাকে, সেগুলোর মধ্যে ওনারা রাত্রি যাপন করতেন। তাহলে দেখো কেমন দুর্বিষহ জীবন। নাইট শেল্টার অর্থাৎ রাত্রিকালীন যে আশ্রয় স্থলগুলো ছিল, সেগুলোর মধ্যে কোনো রকমে মাথা গুজিয়ে থাকতেন। তারা সে গ্রামাঞ্চল থেকে যে সমস্ত শ্রমিকরা শহরের মধ্যে আসতেন চাকরি লাভের আশায়, চাকরির সন্ধানে যারা আসতেন, অনেক খোঁজাখুঁজির পর যাদের, আমি আগেই বললাম, যাদের আত্মীয় পরিজন থাকতো, ওনারা মোটামুটি সহজে চাকরি পেয়ে যেতেন। আর মূলত অন্যরা দীর্ঘদিন ধরে এখানে এদিকে সেদিকে খোঁজাখুঁজির পর হয়তো অন্য আদার্স যে কাজগুলো আছে সেগুলোর মধ্যে নিজেদেরকে ইনভলভ করে নিতেন। আর কিছু বাকিরা সে আবার গ্রামের মধ্যে ফিরে যেত। তাহলে দেখা যায় ধীরে ধীরে কিছু কিছু তোমার যন্ত্র, যার নাম হলো স্পিনিং জেনি। স্পিনিং জেনি যেটা বস্ত্র শিল্পের সঙ্গে রিলেটেড ছিল, সেই স্পিনিং জেনের আবিষ্কার হয়। মহিলারা একটু ভীষণ ক্ষুব্ধ হয়ে গেলেন। ওনাদের কাছে খবর ছিল যে কি যন্ত্রের আবিষ্কার মানুষের যে চাহিদা সেটাকে কমিয়ে দেয়।
কথাটা ঠিক? আমরা 100 জন মানুষ মিলে একদিনে যে সমস্ত লেখালেখির কাজ যেগুলো আমরা করতে পারবো, একটা কম্পিউটার তুমি বসিয়ে দাও, সেম করতে পারবে। তাহলে ওনাদের কাছে খবর ছিল যে স্পিনিং জেনি যে যন্ত্রটি আবিষ্কার হয়েছে, মূলত সেগুলো মানুষকে কর্ম থেকে বিচ্যুত, অর্থাৎ কি যাদের কাজ আছে ওদেরকে চাকরি থেকে ছাঁটাই করতে পারে। মহিলারা মূলত যারা বয়ন শিল্পের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, বয়ন শিল্পের সাথে যারা জড়িত ছিলেন, ওনারা মূলত সেই স্পিনিং জেনির উপর আক্রমণ করতে শুরু করলেন। কারণ কি? স্পিনিং জেনি আবিষ্কার মানে আমরা চাকরি থেকে ছাঁটাই হব, মানে আমরা কাজ আর পাবো না, একটা ধারণা মানুষের মধ্যে সেটা দেখা দেয়। একদিকে তো হলো কি, একদিকে তো হলো গ্রাম থেকে এলাম অনেক কষ্টে, হয়তো বা কোনো রকম একটা কাজের সন্ধান করলাম, এর উপর আবার এই বড় বড় কলকারখানা, এর উপর আবার বড় বড় যন্ত্রপাতি, সেগুলো আবিষ্কার আমাকে কর্মচ্যুতি করতে পারে। সেই জন্য শ্রমিকরা ওনারা সেই মেশিনারিজ গুলির উপর ওনাদের যে আক্রমণ, সে আক্রমণ ওনারা ত্বরান্বিত করেন, আর ওনারা সে মেশিনারিজ গুলির উপর আক্রমণ হানেন, যাতে করে সে মেশিনারিজ গুলোকে ধ্বংস করে দেওয়া যায় এবং ওনারা যাতে ওনাদের কাজ থেকে বিচ্যুতি না হন, ওনারা যাতে কর্মচ্যুতি না হন, ওনারা যাতে আনএমপ্লয়েড না হন, ওনারা যাতে আগের মতো আবার বেকার হয়ে না যান। সেজন্য বিভিন্ন যন্ত্রপাতির উপর শ্রমিকরা ওনাদের আক্রমণ হানতে শুরু করেন। এরপর দেখা যায় এটা চলছিল বেকারত্বের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়তে থাকে ইউরোপের মধ্যে। সবাই কাজ খুঁজে পাচ্ছিল না, এদিকে সেদিকে হন্য হয়ে ঘুরছিল, কিন্তু কাজের সন্ধান পাচ্ছিল না। দেখা যায় 1880-এর দশক, 1880-র দশকে ইউরোপের মধ্যে হঠাৎ করে প্রচুর পরিমাণ নতুন নতুন ভবন নির্মাণ হতে শুরু করে। শহরের বিকাশ, নতুন নতুন ভবন নির্মাণ শুরু হয়, নতুন নতুন পয় প্রণালী অর্থাৎ ড্রেনেজ সিস্টেম সেটা স্থাপন হতে শুরু হয়, নতুন নতুন রাস্তাঘাটেরও প্রসার হতে শুরু হয়, নতুন নতুন রেলপথ নির্মাণের কাজ শুরু হয়, বিভিন্ন ধরনের কাজ ইউরোপের মধ্যে সেটা শুরু হয়ে যায়। তাহলে দেখো, সেই শিল্প বিপ্লবের পাশাপাশি যখন নগর সভ্যতার আরো দ্রুত বিকাশ শুরু হতে থাকে ইউরোপের মধ্যে, তখন কাজের যে পরিধি, সে কাজের পরিধিও কিন্তু বেড়ে যায়। প্রচুর পরিমাণ শ্রমিক যারা বেকার ছিল, যারা অনাহারে ছিল, যারা অর্ধাহারে ছিল, কাজ না পেয়ে ওনারা এখন যুক্ত হতে শুরু করেন। কোথায়? সে বড় বড় সে নির্মাণ কাজ, বড় বড় যে তোমার এই ঘরগুলো, বড় বড় অট্টালিকা, বড় বড় দালান বাড়িগুলো যেগুলো তৈরি হচ্ছে, সেগুলো শ্রমিক ছাড়া তো সম্ভব হবে না। সে শ্রমিকদের ইনভলভমেন্ট সেখানে শুরু হতে লাগলো। প্রচুর পরিমাণ অনেক বড় বড় রাস্তাঘাট যেখানের মধ্যে শুরু হয়ে গেল, রাস্তাঘাট প্রসার করার কাজ যেখানে শুরু হয়ে গেল, রাস্তাঘাট বিস্তার করার কাজ যেখানে শুরু হয়ে গেল। শ্রমিক ছাড়া তো সম্ভব নয়, শ্রমিকদের সেখানের মধ্যে ইনভলভমেন্ট বেড়ে গেল। যেখানের মধ্যে বড় বড় রেলপথ তৈরি হচ্ছে, পয় প্রণালী, ড্রেনেজ সিস্টেম যেখানে তৈরি হচ্ছে, শ্রমিকরা সেই জায়গার মধ্যে নিজেদেরকে ইনভলভ করতে শুরু করেন। অর্থাৎ ধীরে ধীরে শ্রমিকরা কাজ পেতে শুরু করেন। কিসের দৌলতে? সে শিল্পায়নের দৌলতে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে ঘটলো, এটার কারণেই কিন্তু শ্রমিকরা ধীরে 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 ওনাদের বেকারত্বের পরিমাণটা বুঝতে লাগলো এবং ওনারা সাকার, মানে কি কাজ ওনাদের হাতে আছে, সেটা আমরা দেখলাম। 1880-এর দশকে শ্রমিকের পরিমাণ দ্বিগুণ বেড়ে যায়। 1840-এর সময় যে পরিমাণ শ্রমিক তখন ইউরোপের মধ্যে বা ইংল্যান্ডের মধ্যে ছিল, 1880-তে এসে এর 2 গুণ পেরিয়ে যায় এবং মূলত মোটামুটি তৎকালীন সময়ে শ্রমিকরা সেখানের মধ্যে কাজ পেতে শুরু করেন।
কিসের ফল সেটা? সেটা ছিল শিল্পায়নের ফল। শিল্পায়নের ফলেই বড় বড় মেশিনারিগুলো আবিষ্কার হয়। বড় বড় মেশিনারিগুলোর মাধ্যমে কি হয়, এরপর আস্তে আস্তে যে আমি যে বললাম শহরের বিকাশ, সেই শহরের বিকাশ কার্যে যখন সেই বড় বড় মেশিনারিগুলোকে লাগানো হয়, ধীরে ধীরে সেখানের মধ্যে শ্রমিকের সংখ্যা, শ্রমিকের ইনভলভমেন্ট যেটা, সেটাও বাড়তে থাকে। শ্রমিকরা বেকার থেকে সাকার, অর্থাৎ কি যেখানে ওরা কাজ পাচ্ছিলেন না, এখন ওনাদের কাছে কাজের মূলত বিশেষ কোনো একটা অভাব ছিল না। দ্বিগুণের চেয়ে বেশি বেড়ে যায় শ্রমিকের যে যোগদান, কোথায়? সেই কাজগুলোতে। এবার আমরা দেখব, আমরা ইউরোপের সেটা দেখলাম, আমরা ইংল্যান্ডের শিল্প বিপ্লব দেখলাম। শ্রমিকের পরিমাণ বেড়ে যায় বড় বড় শিল্প কলকারখানা স্থাপনের ফলে। এবার আমরা দেখব উপনিবেশগুলিতে শিল্পায়ন। উপনিবেশ, উপনিবেশ বলতে মূলত আমাদের ভারতবর্ষ একটা সময় ছিল, এটা ছিল হলো উপনিবেশ। কাদের অধীনে ছিল? ইংরেজদের অধীনে ছিল। আমাদের দেশ ভারতবর্ষ ইংরেজদের অধীনে উপনিবেশ ছিল, তোমরা জানো সবাই সেটা। ওয়ান্স ইন্ডিয়া ওয়াজ এ কলোনি আন্ডার দ্য ব্রিটিশ। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর অনেক বড় বড় দেশ, আমেরিকা থেকে শুরু করে, অস্ট্রেলিয়া থেকে শুরু করে পৃথিবীর অনেক বড় বড় দেশ, ওনারা ইংরেজদের উপনিবেশ হিসেবে ছিল, আমরাও ছিলাম। তাহলে সেই উপনিবেশগুলোতে শিল্পায়ন কিভাবে শুরু হলো? মূলত তোমাদের বইতে উপনিবেশগুলোতে শিল্পায়ন এখানের মধ্যে যে উদাহরণটুকু দেওয়া আছে, যে এক্সাম্পলটা যেটা দেওয়া আছে, সেটা হলো মূলত আমাদের দেশ ভারতবর্ষকে নিয়ে। আমি যেমন আদি শিল্পায়নের কথা বললাম ইউরোপের মধ্যে, তেমনি সেই যুগটা কিন্তু আমাদের ভারতেও ছিল। আমাদের ভারতেও কুটির শিল্পে প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের জিনিসপত্র উৎপাদিত হতো, এবং সেই জিনিসপত্রগুলো শুধু আমাদের দেশের মধ্যে শুধু ব্যবহার করা হতো না, আরো বিভিন্ন অন্যান্য সমস্ত দেশগুলোতে রপ্তানি করা হতো। পার্সিয়া, পারস্য দেশ, যেখান থেকে বেনিয়ারা, যেখানের মধ্যে বণিকরা আমাদের দেশের মধ্যে আসতেন ব্যবসা বাণিজ্য করার জন্য, আফগানিস্তান, আর্মেনিয়া, সবগুলো দেশের মধ্যে আমাদের দেশে তৈরি পণ্য সামগ্রী রপ্তানি করা হতো। তাহলে দেখো কোন সময়? শিল্প বিপ্লবের পর না, এর আরো অনেক আগে থেকেই এই সমস্ত দেশগুলো থেকে বেনিয়ারা, ব্যবসায়ীরা আমাদের দেশে আসতেন, আমাদের দেশ থেকে পণ্য সামগ্রী বহন করে কিনে ওনাদের দেশে নিয়ে যেতেন। ঠিক আছে, আজকে আমি সেই উপনিবেশগুলিতে শিল্পের এই পয়েন্টে মাত্র প্রবেশ করলাম। আগামী দিন এখান থেকে আমরা শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয়, 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা।
আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19 এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19 এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার।